নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং আমি আমার এই নতুন চ্যানেলে আপনাদের জন্য একটি নতুন সিরিজ নিয়ে এসেছি, যার প্রধান উদ্দেশ্য হলো যাতে আপনারা এখনকার দিনে যে কমন রোগ বা ব্যাধি রয়েছে যেমন সুগার, প্রেশার, থাইরয়েড ইত্যাদি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা গ্রহণ করুন এবং প্রাথমিক ধারণা গ্রহণ করার মাধ্যমে সঠিক পদক্ষেপ এবং সতর্কবার্তা অবলম্বন করে যাতে আপনারা সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন এবং তার জন্যই এই ভিডিওগুলো বানানো। তো আজকের প্রধান বিষয়বস্তু হলো ডায়াবেটিস। ডায়াবেটিস কেন হয়, কখন হয়, বা ডায়াবেটিস কি, যাকে আমরা সাধারণ ভাষায় বলি সুগার হয়েছে, এবং সেটার থেকে নিরাময় পাওয়ার জন্য আপনারা কি পন্থা অবলম্বন করবেন বা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, তার জন্যই মূলত এই ভিডিওটি বানানো। এবার চলুন দেখে নেওয়া যাক ডায়াবেটিসটা। ডায়াবেটিস হলো এমন একটি দীর্ঘস্থায়ী রোগ বা যেটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা একটি নির্দিষ্ট সীমার উপরে হয় এবং এই ক্রাইটেরিয়াগুলি যদি দুটোর বেশি ফলো করে তাহলে তাকে ডায়াবেটিক পেশেন্ট বলা যায়। কখন বলতে হয়? যখন ফাস্টিং ব্লাড সুগার 126 মিলিগ্রাম পার বেশি হয়, বা পোস্ট প্যারেন্ডিয়াল বা পিপি যেটাকে বলা হয় সেটা যদি 200-র উপরে হয়, বা র্যান্ডম ব্লাড সুগার যদি 200-র উপরে হয়, এবং তার সঙ্গে HbA1c যদি 6.5-এর উপরে হয়, এবং তার সাথে কিছু সিমটমগুলো দেখা যায় যেমন পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, এইগুলো। এবার ডায়াবেটিসটা কেন হয় সেইটা সম্বন্ধে একটা ধারণা নেওয়া যায়। ডায়াবেটিসটা মূলত যখন আমাদের শরীর গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে পারে না, এবং তার ফলে ডায়াবেটিসটা দেখা যায়। আমরা যা খাই সেখান থেকে গ্লুকোজ আসে, ফলে আমাদের শরীরের মূল উৎস হলো গ্লুকোজ। এক্ষেত্রে মেন হরমোন হলো ইনসুলিন, যেটা অগ্নাশয় দ্বারা তৈরি হয় এবং গ্লুকোজকে আমাদের কোষে ঢুকতে সাহায্য করে যাতে শক্তির ব্যবহার করা যায়। ডায়াবেটিসে কি হয় সাধারণত? নয় শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারছে না, অথবা নিজের ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারছে না। এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা সময়ের সাথে সাথে নানান স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। সারা বিশ্বে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে, আর ভারত, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। এটাকে তাই আমরা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলে অনেক সময় উল্লেখ করতে পারি, কারণ অনেকেই জানে না যে তাদের ডায়াবেটিস আছে যতক্ষণ না জটিলতা দেখা যাচ্ছে। তাই ডায়াবেটিস, তার ব্যবস্থাপনা এবং প্রতিরোধ সম্পর্কে সবারই জানা খুব জরুরি। এই ভিডিও আপনাদেরকে ডায়াবেটিস কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার ব্যাপারে কিছু কার্যকরী উপদেশ এবং দিক নির্দেশনা দেবে, যাতে আপনারা স্বাস্থ্যকর এবং সুখী জীবনযাপন করতে পারেন। মূলত দুই ধরনের ডায়াবেটিস আছে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস একটা অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্নাশয় ইনসুলিন তৈরি করা কোষগুলিকে আক্রমণ করে এবং ধ্বংস করে। এই ধরনের ডায়াবেটিসে সাধারণত শৈশব বা কৈশোরে হয় এবং সারা জীবন ইনসুলিন থেরাপি নিতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস কি? টাইপ 2 ডায়াবেটিস বেশি দেখা যায়, এবং এটা তখন হয় যখন শরীরে ইনসুলিনের প্রতি প্রতিরোধী হয়ে যায়, রেজিস্ট্যান্ট হয়ে যায়, অথবা শরীরের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। এই ধরনের ডায়াবেটিস প্রায় জীবনযাত্রার সাথে জড়িত, যেমন স্থূলতা ওবেসিটি, শারীরিক কার্যকলাপের অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। এটা সাধারণত প্রাপ্তবয়স্কদের হয়, যদিও আজকাল কম বয়সীদের মধ্যেও এটা ধরা পড়ছে। গর্ভকালীন ডায়াবেটিস হলো এক ধরনের ডায়াবেটিস যা কিছু মহিলার গর্ভাবস্থায় দেখা দেয়। এটা সাধারণত প্রসবের পরে চলে যায়, তবে মা এবং শিশু উভয়ের জন্যই পরবর্তী জীবনে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস প্রায় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলি সূক্ষ্ম হতে পারে বা একেবারেই ধরা নাও পড়তে পারে। তবে সাধারণ লক্ষণগুলি সম্পর্কে সচেতন থাকা এবং প্রাথমিক রোগ নির্ণয় এবং সময় মতো ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণগুলি হলো ঘন ঘন প্রস্রাব পাওয়া, যেমন তাকে আমরা বলছিলাম পলিউরিয়া, বিশেষ করে রাত। রক্ত শর্করার উচ্চমাত্রার কারণে কিডনি শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজ ছাড়তে এবং বের করে দিতে বেশি পরিশ্রম করতে হয়, যার ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, পলিডিপসিয়া, বা শরীর প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বের করে দেওয়ার চেষ্টা করার ফলে শরীরে পানি জল শূন্য হয়ে যায়, যার ফলে তৃষ্ণা বেড়ে যায় এবং খিদে বৃদ্ধি পায়। পলিফ্যাজিয়া দেখা যায়। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন অভাবে শরীরের শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করতে পারে না, যার ফলে ক্রমাগত খিদে পায়। টাইপ 2 ডায়াবেটিসে পর্যাপ্ত গ্লুকোজ থাকা সত্ত্বেও কোষগুলি সেটা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, যার ফলে খিদে বেড়ে যায়। এবং অব্যক্ত ওজন কমে যায়।
মানে ওয়েট লস হয়। যখন শরীর শক্তির জন্য গ্লুকোজ কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, তখন এটি জ্বালানির জন্য চর্বি এবং পেশি ভাঙতে শুরু করছে, মানে ফ্যাট মাসেল এগুলোকে ভাঙতে শুরু করে। এবং এটা সাধারণত বেশি করে দেখা যায় টাইপ 1 ডায়াবেটিসে, এবং এর ফলে ওজন অনেকটা কমে যায়। তাছাড়া ঝাপসা দৃষ্টি দেখা যেতে পারে। উচ্চ রক্ত শর্করা চোখের ছোট ছোট রক্তনালিকাগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে ঝাপসা দৃষ্টি বা অন্যান্য দৃষ্টির সমস্যা দেখা যায়। তাছাড়া ক্ষত বা কাটা ধীরে ধীরে সারে, এবং উচ্চ রক্ত শর্করা রক্ত সঞ্চালনকে ব্যাহত করতে পারে। ফলে শরীরের স্বাভাবিক যে নিরাময় প্রক্রিয়া, মানে হিলিং প্রসেসটা প্রভাবিত করতে পারে, যার ফলে ক্ষত বা কাটা সারতে সমস্যা। তাছাড়া সামান্য নিউরোপ্যাথি, মানে কিছু কিছু ক্ষেত্রে নিউরোপ্যাথি দেখা যেতে পারে, বা হাত পা পায়ে অসাড়তা। সময়ের সাথে সাথে উচ্চ রক্ত শর্করা স্নায়ু ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে হাতে পায়ে অসাড়তা বা ব্যথা হতে পারে। যদি আপনাদের এই লক্ষণগুলির কোনোটি দেখা যায়, তাহলে সঠিক রোগ নির্ণয়ের জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা খুব জরুরি। প্রাথমিক শনাক্তকরণ এবং ব্যবস্থাপনা গুরুতর জটিলতা প্রতিরোধের মূল চাবিকাঠি, কারণ কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ডায়াবেটিসের সঠিক কারণগুলি জটিল এবং বহুমুখী হলেও বেশ কিছু কারণ এই রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। টাইপ 1 ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তার নিজের কোষগুলিকে আক্রমণ করে, এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার এই ত্রুটির সঠিক কারণ অজানা। তবে জিনগত প্রবণতা এবং পরিবেশগত কারণগুলি ভূমিকা পালন করে বলে মনে করা হয়। টাইপ 2 ডায়াবেটিস জিনগত এবং জীবনযাত্রার কারণগুলি সমন্বয় হয়। ফ্যামিলি হিস্ট্রি থাকলে, বা 45 বছরের বেশি বয়স হলে, বা জাতিগত পটভূমি বা দক্ষিণ এশীয়দের এর ঝুঁকি বেশি থাকে, এবং কিছু চিকিৎসাগত অবস্থা যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে পিসিওএস যেটাকে বলছে, বা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। জীবনযাত্রার কারণগুলি টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে ওবেসিটি, বিশেষ করে সেন্ট্রাল ওবেসিটি, মানে অতিরিক্ত চর্বি বিশেষ করে পেটের চারপাশে জমে যায়। ইনসুলিনের প্রতি সংবেদনশীলতাকে ব্যাহত করতে পারে, যার ফলে শরীরের পক্ষে ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করা কঠিন হয়ে পড়ে, মানে এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা লক্ষণ। শারীরিক কার্যকলাপের অভাব, নিয়মিত শারীরিক কার্যকলাপ ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করে, যার ফলে শরীরের পক্ষে গ্লুকোজ শক্তির জন্য ব্যবহার করা সহজ হয়ে পড়ে। তাই শারীরিক কার্যকলাপ কম করলে গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ব্যায়ামের অভাব ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বাড়ায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি পানীয়, স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট সমৃদ্ধ এবং আঁশ কম থাকা খাবার ওজন বৃদ্ধি করে, মানে ফাইবারযুক্ত খাবার যদি কম খাওয়া হয়। ইনসুলিন প্রতিরোধ এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর সুষম খাদ্য গ্রহণ করা গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসের জন্য কিছু কার্যকর টিপস এখানে দেওয়া হলো। আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি সেটা আমাদের বুদ্ধিমত্তার সাথে বেছে নিতে হবে। সাদা ভাত, ময়দা এবং মিষ্টি পানীয়ের মতো পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিবর্তে ব্রাউন রাইস, আটার রুটি, ওটস, ডালের মতো জটিল কার্বোহাইড্রেট বেছে নেওয়া ভালো। জটিল কার্বোহাইড্রেট কেন ভালো? কারণ জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে ডাইজেস্ট হয়, এর ফলে যা রক্ত শর্করার মাত্রা মানে সাডেনলি ইনক্রিজ করতে দেয় না। তাহলে প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খেতে হবে, এবং তার জন্য শাকসবজি খেতে হবে, এবং যে খাবার আমাদের যে বুদ্ধিমত্তার সাথে বেছে নিতে হবে ঠিকই, কিন্তু খাবারের পরিমাণ সম্পর্কে সতর্ক রাখতে হবে। তাছাড়া স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট কম খেতে হবে। লিন প্রোটিন খেতে হবে, যেমন মিটস, তারপরে ডাল, এইসব খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, এবং সারাদিন ধরে সোডা, ফলের রস, প্যাকেটজাত পানীয়ের মতো মিষ্টি পানীয় এড়িয়ে চলতে হবে। মিষ্টি এবং মিষ্টি জাতীয় দ্রব্য মানে ডায়েটে আমাদের সীমাবদ্ধ রাখতে হবে। তাছাড়া মনে রাখতে হবে আপনাদের ব্যক্তিগত চাহিদা এবং পছন্দের উপর ভিত্তি করে একটি ব্যক্তিগত প্রকৃত খাবারের পরিকল্পনা তৈরি করার জন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। তাছাড়া নিয়মিত এক্সারসাইজ, সেটা ডায়াবেটিস ম্যানেজমেন্টে একটা গুরুত্বপূর্ণ ধাপ। তাছাড়া যে আপনি প্রতিদিন যে নিত্যনৈতিক দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করছেন সেগুলোতেও কিছুটা এক্সারসাইজ আপনাদের হবে। তাছাড়া কয়েক মাস অন্তর অন্তর রক্ত শর্করার মাত্রা অর্থাৎ ব্লাড গ্লুকোজের লেভেল পরীক্ষা করা আপনাদের
খুবই জরুরি। এর মধ্যে কী কী টেস্ট সাধারণত হয়, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, মানে রাতে খাওয়ার পর মানে 8 থেকে 10 ঘন্টা না খেয়ে খালি পেটে এই ব্লাড সুগারটা করা হয়। তাছাড়া পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগার, মানে খাওয়ার 2 ঘন্টা পর এই ব্লাড সুগারের মাত্রাটা মাপা হয়। আর র্যান্ডম ব্লাড সুগার মানে যখন তখন মাপা হয়, মানে এটা কোনো খাবারের উপর ডিপেন্ড করছে না, কখন খেয়েছেন তার উপর ডিপেন্ড করছে না। আর HbA1c কি? HbA1c হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এইগুলো সাধারণত টেস্ট করা হয়। তাছাড়া ডায়াবেটিস নিরাময়ের জন্য বিভিন্ন রকমের ওষুধ বা মেডিসিন এবং ইনসুলিন বাজারে অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মানে কিওরের থেকেও প্রিভেনশনটা বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাদের মানে বিভিন্ন টেস্ট এবং বিভিন্ন মানে এক্সারসাইজ থেকে শুরু করে খাবারের উপর সংযত থাকা, কি খাবার খাবো, কতটা খাবো, সেগুলো এইসব ওষুধ খাওয়ার থেকেও, ওষুধ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো ওষুধ খাওয়ার থেকেও এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কারণ কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মেডিসিনের মধ্যে বহুল প্রচলিত কিছু মেডিসিন হলো মেটফর্মিন, গ্লিমিপ্রাইড, তারপরে পায়োগ্লিটাজোন এটসেট্রা। আর ইনসুলিনের মধ্যে আবার বিভিন্ন রকমের টাইপ হয়, রেগুলার ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, বিভিন্ন রকম টাইপ হয়। কিন্তু এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কখনোই ওষুধ নিতে যাবেন না, কারণ সুগার বেশি হওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি সঠিকভাবে ওষুধ গ্রহণ না করলে যদি সুগার হট করে ফল করে, মানে হাইপোগ্লাইসিমিয়া দেখা যায়, হাইপোগ্লাইসিমিয়া আরও ক্ষতিকর, যার ফলে আপনাদের ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট বেড়ে যেতে পারে, তারপরে হচ্ছে ট্রেমার দেখাতে পারে, তারপরে হচ্ছে সোয়েটিং প্রচুর হতে পারে, এবং অনেক সময় সুগারের মাত্রা এত যখন কমে যায় তখন মাথায় গ্লুকোজের পরিমাণ কম হওয়ার কারণে নিউরোগ্লুকোপেনিয়া দেখা যেতে পারে এবং মাথায় একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে ব্রেনের উপর। তাই আমাদের সবসময় ওষুধ নেওয়ার সময় অবশ্যই ডক্টরের অ্যাডভাইসের উপর ভিত্তি করে নেওয়া উচিত। আপনারা ডাক্তারের সুপারিশগুলো পালন করে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা পছন্দ করে আপনি আপনার ডায়াবেটিস কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে এবং জটিলতা প্রতিরোধ করতে পারেন। মনে রাখবেন, আপনি এই যাত্রায় একই নন এবং আপনাকে সমর্থন করার জন্য উপলব্ধ সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার স্বাস্থ্যসেবা দল, ডায়াবেটিস শিক্ষক, সমর্থন গ্রুপ এবং অনলাইন কমিউনিটি। প্রয়োজন হলে সাহায্যের জন্য এগিয়ে আসতে দ্বিধা করবেন না। ডায়াবেটিস নিয়ে বেঁচে থাকার জন্য ক্রমাগত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির প্রয়োজন, তবে এর পুরস্কার অপরিসীম, কারণ আপনারা এতে একটা স্বাস্থ্যকর জীবনশৈলী পেতে পারেন যদি আপনারা এই সতর্কবার্তাগুলো গ্রহণ করেন এবং সঠিকভাবে মানে প্রিভেনশনকে বেছে নেন, এবং আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিয়ে আপনি নিজের জন্য একটি উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ বিনিয়োগ করছেন। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।